হুম, আসি। তবে আজ ভেবে তোমাকে জানাবো। ওকে। আহানা লুকিয়ে চেয়ে আছে এখনো। শান্ত মজনু চাচাকে বিদায় দিয়ে নিজের রুমের দিকে চলে গেছে। সেখানে নওশাদ, রিয়াজ আর সূর্য মিলে শয়তানি করতেছে। তারপর শান্তকে দেখে বলল, কি রে, কই চলে গিয়েছিলি তুই? ক্লায়েন্ট একটা আসছিল। কে এসেছিল রে? তুই যেভাবে দৌড় মেরেছিলি আমরা তো ভাবলাম আনার কিছু হলো নাকি আবার। আহানার কথা মাথায় আসতেই শান্ত আবারও ছুটল সেদিকে। আহানা পা টিপে টিপে দরজা পর্যন্ত এসে তার চাচাকে দেখতেছে। অমি আর অর্ণব জানি কেমন আছে কে জানে। ওদের একবার দেখার অনেক ইচ্ছা আহানার। চাচাকে সে দেখে নিল ভালো করে। চাচা আগের চেয়েও একটু স্মার্ট হয়েছেন, তবে মাথায় কটা চুল পেকে গেছে একদম। হাতে দামি ঘড়ি, পরনে কোট, মনে হয় কোনো বিশাল বিজনেসম্যান। আর এসব তার বাবার টাকায় হয়েছে। আহানা তারপর নিচের দিকে তাকালো। হালকা গোলাপি রঙের একটা জামা তার গায়ে, মাত্র 500 টাকার জামাটা। আজ তারা বাবা বেঁচে থাকলে হয়তো তার এরকম দামি জামা থাকতো। এরকম 500 টাকার জামা পরে থাকতে হতো না। আহানা মন খারাপ করে ওর চাচার দিকে চেয়ে আছে। চাচা লিফটে ঢুকে গেলেন, ব্যাস আর দেখা গেল না তাকে। আহানা পিছন ফিরতেই শান্তকে আচমকা দেখে ভয় পেয়ে ধুম করে ফ্লোরে পড়ে গেল। শান্ত ভ্রুকুচকে বলল, তোমাকে মানা করলাম না কেবিন থেকে বের হবা না? আপনি বলেছিলেন চাচা গেলে বের হতে, তাই তো বের হলাম। কই গেছে? আমি তো দেখছিলাম তুমি লুকিয়ে লুকিয়ে ওনাকে দেখছিলে। সরি, কিন্তু উনি আমাকে দেখেননি। যাই হোক, আর এরকম করবা না। আমি কোনো বাহানা চাই না। ওঠো এখন। অফিসের লোকেরা কি বলবে? এরকম ফ্লোরে গোল হয়ে বসে আছো কেন? আর আমি বাঘ না ভাল্লুক যে দেখেই পড়ে গেলা? এরকম চোরের মতো পেছনে এসে দাঁড়ালেন যে, কেউ ভয়ে হার্ট অ্যাটাক করবে। আমি তো জাস্ট পড়ে গেলাম। শান্ত আর কিছু না বলেই আহানাকে তোলার জন্য হাত বাড়ালো। আহানা ওর হাত ধরে উঠে আসতেই টাইসে পিছলিয়ে আবারও পড়ে যেতে নিলেই শান্ত ওকে টেনে ধরে ফেলল। আহানা শান্তর কাঁধে হাত রেখে চুপ করে ওর দিকে চেয়ে আছে। শান্তও চুপ। নওশাদ আর রিয়াজ, সূর্য মিলে ওদের দুজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, চাই না মেয়ে তুমি অন্য কারো, পাবে না কেউ তোমাকে, তুমি কারণ। ওদের গান করে আসতেই শান্ত আহানাকে ছেড়ে দিল। আহানাও নিচের দিকে তাকিয়ে সোজা তার কেবিনের দিকে দৌড় দিয়েছে। আর শান্ত পকেটে হাত ঢুকিয়ে তার রুমের দিকে চলল। আরে এটা যাস কই? এত সুন্দর একটা রোমান্টিক সিন দেখালি, সাথে ট্রিটও দিয়ে যা। শান্ত চেয়ার টেনে বসে নাচুচ মুখে দিয়ে বলল, কিসের ট্রিট? ও মা, তোর প্রেম প্রেম ভাব শুরু হলো সেটার? আর কিসের? কিসের প্রেম? আহানা পড়ে যাচ্ছিল বলে ধরছিলাম, আর কিছুই না। আহানা তার কেবিনের কাচের দেয়ালে হেলান দিয়ে চুপ করে আছে। আজ 2 সেকেন্ডের জন্য কিসের একটা ভ্রমে চলে গিয়েছিল সে। হাত কাঁপতেছে এখনো। শান্তকে জোর গলায় বলতে দিতে হবে আমাকে যেন না ছোঁয়। আর এমন ভাবে ছুলে আমার গায়ে কাঁটা দেয়। স্টুপিড একটা, শুধু আমাকে ছোঁয়ার বাহানা লাগে তার। শান্ত তার রুমের পর্দার পাশে গিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে চুপ করে। নওশাদ, রিয়াজ আর সূর্য হাসির হট্টগোল শুরু করে দিয়েছে। টপিক হলো রিয়াজের বিয়ের আলোচনা। আর শান্ত আনমনে আহানাকে নিয়ে ভাবছে। আহানাকে টাচ করলেই কিরকম যেন ফিল হয়। মন চায় হাত ধরে রাখি। ভালো লাগে এক অন্যরকম। কি রে শান্ত? বল। শান্ত পিছন ফিরে সবার দিকে তাকালো। সবাই এবার কথা বলবে গায়ে হলুদে কিরকম মজা করবে তারা, কি গানে নাচবে সেসব নিয়ে। শান্ত চুপি চুপি ল্যাপটপটা অন করে গেমসে ঢুকেছে। কারণ বিয়ে নিয়ে এরকম বোরিং আলোচনা তার ভাল লাগে না। গেমস ভালো। কি রে, তোরে যে জিজ্ঞেস করতেছি এত করে উত্তর দিচ্ছিস না কেন? হ্যাঁ, কিছু বললি? নশাদ, শান্ত মনে হয় আমাদের আলোচনা থেকে বেরিয়ে গেমস খেলতেছে, তাই তোর কথা মনে হয় সে শুনে নাই। শান্ত, এটা ঠিক করিস নাই। তোর শাস্তি হলো অহনাকে নিয়ে নাচবি স্টেজে। কাজ নাই আর আমার? তোদের কাজ নাই? সকাল থেকে আমার অফিসে কি করিস তোরা?
আমরা এত কাজের বাহানা দেখাই না। অফিসের স্টাফদের উপর দায়িত্বের ভার দিয়ে আমরা চলে আসছি, তুই তো একা হাতে সব সামলাস। আচ্ছা সোহানা, একটা কথা বলবো। উষা আপু বলো। স্যার তোমাকে সব সময় আহানা বলে কেন? আর এত কিছুর পরও স্যার তোমাকে ব্যাগ আনিয়েছে, তোমরা কি পরিচিত? আসলে আমি সেদিন মিথ্যে বলেছিলাম, আমি বিবাহিত নই, আর আমার নাম আহানা। ও আচ্ছা, বাট মিথ্যা বললে কেন? সত্যি বলে তো উনি চিনে ফেলতো আমাকে। স্যার তো এমনিতেও তোমাকে দেখতে পড়ে। আসলে আমি সেটা জানতাম না, তাই নাম পাল্টিয়েছিলাম। আমি ওনার বাবার বন্ধুর মেয়ে। ও মাই গড, সত্যি? হুম। তাই তো বলি, পূর্ব পরিচিত বলে স্যার তোমাকে সব কাজে ছাড় দেয়, তা না হলে স্যার সামান্য একটা ভুলের কারণেও অনেকের চাকরি খান। আমাকে ভয় পায় তো তাই। এই কাকে ভয় পায়? আহানা ঢোক গেলে সামনে তাকিয়ে দেখলো শান্ত পকেটে হাত ঢুকিয়ে একটু দূরে দাঁড়িয়ে আছে। কপাল কুঁচকালো তার। আহানা উঠে দাঁড়িয়ে বলল, কিছু না তো উষা আপু, যাও না। যাচ্ছি। উষা হালকা হেসে চলে গেল। নওশাদ, রিয়াজ আর সূর্য ওরাও চলে গেছে এতক্ষণে। বাকি রইল শান্ত আর আহানা। আহানা এখনো পুতুলের মতো দাঁড়িয়ে আছে, শান্তিতে বসতেও পারতেছে না, কারণ একটু সামনেই শান্ত দাঁড়িয়ে থেকে ওর পা থেকে মাথা পর্যন্ত দেখে যাচ্ছে। কি সমস্যা, এরকম তাকিয়ে আছেন কেন? আমার অফিসের স্টাফদের আউটফিট এরকম কেন বুঝি না। তুমি অফিস থেকে টাকা অ্যাডভান্স দিয়ে নতুন জামা কিনে তারপর এগুলো পরে আসবা, এইসব পরে আর আসবা না। আহানা বিড়বিড় করে বলল, মামার বাড়ির আবদার পাইছে, ওই টাকা দিয়ে আমি আমাদের বড় একটা বাড়ি বানাবো, টাকা জমিয়ে জমিয়ে। এখন টাকা খরচ করা যাবে না, কোনো মতেই। শান্ত আহানার দিকে তাকাতে তাকাতে আবার চলে গেছে। শান্তর চলে যাওয়া দেখে আহানা হাফ ছেড়ে বেঁচে চেয়ারে ধুম করে বসে গেল। আহা শান্তি, এবার আজকের কাজগুলো শেষ করতে হবে। শান্তদের যে বিদেশি শাড়ির আমদানি হবে সেটা কতগুলো হবে, কার ধারা হবে, সেটার হিসাব রাখার দায়িত্ব আহানার। তো সে এখন সেটাই করছে। আবার মাঝে মাঝে ফোনে ক্লায়েন্টদের সাথে ইংরেজিতে কথাও বলতে হচ্ছে। আহানার আজ কাজের চাপ অনেক বেশি, তবে তার একটুও খারাপ লাগছে না, কারণ বেরিং কাজ তার ভাল লাগে না। এরকম পরিশ্রমের কাজই ভালো মনে হয় তার কাছে। ওদিকে শান্ত টেবিলে মাথা রেখে চুল টানতেছে আর কিছুক্ষণ বাদে বাদে ল্যাপটপে তাকিয়ে কী সব টাইপ করছে। তার কাজ হলো অফিসের 205 জন কর্মচারী সবাই ঠিকমতো কাজ করছে কিনা সেটার লিস্ট দেখে চেক করা, কারণ সবাই তাদের কাজ যখন সেটা সম্পন্ন হয় তখন সেটার কপি নামসহ অফিসে মেন তথ্য ভাণ্ডারে পাঠিয়ে দেয়, যেটা সোজা শান্ত দেখে। শান্ত এই নিয়ে 6 কাপ কফি খেয়েছে। উষা একের পর এক কফি নিয়ে যাচ্ছে। আহানা কাজের ফাঁকে ফাঁকে বিষয়টা খেয়াল করতেছে। তো সপ্তমবার উষা কফি নিয়ে যাওয়ার সময় আহানা থামিয়ে বলল সে দিয়ে আসবে। উষা তাই ওর হাত কফি দিয়ে নিজের কাজে চলে গেল। আহানা কফি হাতে নিয়ে শান্তর রুমে এসে দরজায় নক করলো। তারপর ভিতরে ঢুকে দেখলো শান্ত চেয়ারে আধশোয়া অবস্থায় চোখ বন্ধ করে নিজের মাথা টিপতেছে 2 হাত দিয়ে। এই যে শুনুন। শান্ত তার মাথা থেকে হাত নামিয়ে দরজার দিকে তাকালো। আহানা কফি নিয়ে ওর সামনে এনে রেখে বলল, আমি টিপে দিব? বাপ রে বাপ, সূর্য তো মনে হয় আজ ওঠেইনি। ঢং করতে হবে না, দিতাম কিনা সেটা বলেন। লাগবে না, কফি খেলে ঠিক হবে। কফি একবার খেলেই মাথা ধরে যায়, যদি টেকনিক জেনে কফি খাওয়া যায় তবে, তাহলে আর 7 বার কফি খাওয়ার প্রয়োজন পড়ে না, বুঝলেন? আচ্ছা, তা কিসের টেকনিক? মুখ দিয়ে মাথা উঁচু করে গিলতে হয়। ইন্টারেস্টিং, বাট আমি ঠিক বুঝলাম না। আমি দেখাচ্ছি। আহানা কফির মগ নিয়ে এক ঢোক গেলে দেখলো, তারপর থুতু করতে করতে বাইরে চলে গিয়ে 2 মিনিট বাদে এসে বলল, এটা কিসের কফি খান আপনি? ছি ছি, বাপের জন্মে এরকম ফালতু খাবার খায়নি। একে তো তিতা, তার উপর চিনির ছিটে ফোটাও নাই, তাই তো আপনার মাথা ব্যথা যাচ্ছিল না। চিনি খাইলে আমার শরীর খারাপ করে। কি বললেন? চিনি খেলে শরীর খারাপ করবে কেন? আপনার তো ডায়াবেটিস না। জোয়ান একটা ছেলে, তার কিনা চিনিতে প্রবলেম? তাই তো বলি, আপনাকে সবসময় এলিয়েন মনে হয় কেন? আপনার মুখ থেকে তেতো কথা বের হয় কেন? পাজল এখন মিলল।
শান্ত চেয়ার থেকে উঠে আহানার চুল টেনে ধরে বলল, তুমি এলিয়েন, তোমার 14 গোষ্ঠী এলিয়েন। যাও আমার রুম থেকে, মাথা ব্যথা আরো বাড়াতে এসেছে। আহানার রুমের বাইরে এসে বোকার মতন তাকিয়ে আছে আর শান্ত ওর মুখের উপর দরজা লাগিয়ে ভিতরে চলে গেছে। আহানার অফিসের কিচেনে গিয়ে নিজের হাতে এলাচ দারচিনি দিয়ে দুধ চা বানালো ঘাড়ো করে, তারপর সেটা নিয়ে আবারও দরজা ধাক্কালো। শান্ত টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছিল। মাথা উঠিয়ে রাগি রাগি লোক নিয়ে দরজার কাছে এসে দরজা খুলতেই দেখলো আশেপাশে কেউ নেই। নিচে 1 কাপ চা, তার মধ্যে একটা চিরকুটে লেখা, মাথা ব্যথা কমাতে চাইলে চাটা খেয়ে আমাকে উদ্ধার করেন। শান্ত পুরো করিডোরটা একবার চোখ বুলিয়ে নিল। আহানার এক অংশও দেখা যাচ্ছে না কোথাও। এত জলদি উদাও হলো কি করে? শান্ত চায়ের কাপটা হাতে নিয়ে আবার ভিতরে চলে গেল। আহানা আবারও পা টিপে টিপে করিডোর পেরিয়ে শান্তর রুমের দরজার ফটো দিয়ে দেখতে লাগলো শান্ত চাটা খাচ্ছে কিনা। খাচ্ছে। আহানা তাই মুচকি হেসে চলে আসলো তার কেবিনে। শান্ত চা খেতে খেতে একটা কাজ শেষ করলো। পরে কাজটা শেষ করে তার মনে হলো তার মাথা ব্যথা একটুও নেই। নিজের অজান্তেই হেসে দিল সে। আহানা কাজ করতে করতে ঘুমিয়ে গেছে টেবিলে মাথা রেখে। বিকাল 5:30 বাজে তখন। অফিসের বাকি স্টাফরা উকি দিয়ে ওর ঘুম দেখছে। উষা বাদে আর কেউ জানে না যে আহানা শান্তর রিলেটিভ হয়। তো সবাই তো একজন আরেকজনের সাথে বলাবলি করছে যে আজ আহানা শান্ত থেকে বিরাট বড় ঝাড়ি খাবে। সবাই মজা দেখার জন্য ওয়েট করছে। উষা গেছে 3rd ফ্লোরে, সেও নাই। শান্ত তার রুম থেকে বেরিয়ে স্টাফদের কেবিনের সামনে এসে পা রাখতেই যে যার কাজে মন দিয়ে দিল। সাথে সাথে আহানা এখনও ঘুমাচ্ছে। শান্ত সবাইকে দেখার পর এবার আহানার কেবিনের দিকে তাকালো, কিন্তু কিছুই বলল না। এগিয়ে এসে আহানার ঘুমন্ত চেহারাটার দিকে তাকিয়ে রইল সে অনেকক্ষণ ধরে। তারপর বাকি স্টাফদের তাকানো দেখে টেবিলে ধুম করে একটা বাড়ি দিল সে। আহানা হকচকিয়ে উঠে গিয়ে বলল, কি হয়েছে? কে মেরেছে? কে বেঁচেছে? শান্ত আর কিছু না বলেই চলে গেল আবার। আহানা এবার হুঁশ আসলো যে সে এতক্ষণ কাজ রেখে ঘুমাচ্ছিল। এদিকে সবাই কনফিউশনে পড়ে গেছে এই ভেবে যে শান্ত আহানাকে ধমক তো দূরের থাক, একটা ঝাড়িও দিল না কেন। 6টা বাজে। এবার শান্ত চলে যাওয়ার পালা। সে ল্যাপটপ ব্যাগে ঢুকিয়ে রুম থেকে বেরিয়ে চলে যেতে নিতেই দেখলো আহানা উষার সাথে কথা বলতেছে এখনো। কি হলো, চলো। কে আমি? না, তোমার ভূত। আমি রিক্সা নিয়ে যেতে পারবো, আপনি যান। শান্ত হাত মুঠো করে শার্টের হাতা খানিকটা ওঠাতে নিতেই আহানা তার সাইড ব্যাগ হাতে নিতে নিতে বলল, আসতেছি। আচ্ছা, একটা কথা বলেন তো, কি? আমি আপনার সাথে কেন বাসায় ফিরতাম? শোনো, তোমার সব আজগুবি কথা অফ দাও। সামান্য একটা লাইন বললাম, শুরুতেই মুখে তালা মেরে দিলেন। আজ সারাদিন আমি একে একে কথা বলেছি, আপনার সাথে একটু ঝগড়া করিনি। আমার কেমন খিদা খিদা পাচ্ছে। হোয়াট? ঝগড়ার আবার খিদা? তাহলে তুমি স্বীকার করছো যে তুমি ঝগড়া করো বেশি? না মানে কে বললো? এক হাতে তো আর তালি বাজে না। আপনিও তো ঝগড়া করেন। যাই হোক, দুপুরে কিছু খেয়েছিলে? উষা আপুর সাথে চকবার খেয়েছিলাম। ভালো। ভালো মানে লাঞ্চে কেউ আইসক্রিম খায়? আপনি কিনা আবার বলতেছেন ভালো। আমি লাঞ্চে কিছু খাইনি, তুমিও খাওনি, তাহলে এটা তো ভালোই হলো, তাই না? আমি ভাত খাবো। আপনি কেমন বস? স্টাফরা খেলো কিনা খোঁজ নেন না? আমার অফিসের স্টাফরা টিফিন নিয়ে আসে, তুমি আনলে না কেন? আর তুমি যদি এটা ভেবে থাকো আমি তোমার প্রতি ওভার প্রোটেক্টেড, তাহলে এটা ভুল ভেবেছো। তোমাকে আমি বিয়ে করবো না, বুঝেছো? আপনি মানুষ না এলিয়েন? বাসে গিয়ে খেয়ে নিবা। না, আমি এখন খাবো। গাড়ি থামান। এখন কি খাবার? আমার মাথা ধরে আছে, না হলে রেস্টুরেন্টে যেতাম। মুড নাই, সো সোজা বাসায় যাচ্ছে। আমি নেমেছি, আপনি চলে যান। গাড়ি থামান। তুমি এই সন্ধ্যেবেলায় কি খাবে? টাকা আছে তোমার কাছে? 10 টাকা ঝালমুড়িতে পেট ভরে যাবে। গাড়ি থামান আপনি, আমি না হলে জ্ঞান হারিয়ে ফেলবো আর একটু সময় খালি পেটে থাকলে। উফ। শান্ত গাড়ি থামিয়ে চুপ করে আছে। আহানা মনে মনে ওকে গালি দিতে কার থেকে নামলো। ভাবলো শান্ত কার থেকে নেমে ওর জন্য ঝালমুড়ি এনে দিবে, কিন্তু তা হলো কই। উল্টা সে এখন ঝালমুড়ি নিতে এসেছে। ঝালমুড়ি কিনে গাল ফুলিয়ে গাড়িতে এসে বসলো আহানা।
শান্ত আবারও কার স্টার্ট দিয়ে নিশ্চুপভাবে চালিয়ে যাচ্ছে। আহানা সাউন্ড করে করে ঝালমুড়ি খাচ্ছে, খাপুস খুপুস খাপুস খুপুস। শান্তর মন চাচ্ছে আহানাকে কাঁচা চিবিয়ে খেয়ে নিতে, কিন্তু পারছে না সে। আহানা একটু খেয়ে শান্তর দিকে বাড়িয়ে ধরে বলল, নিন। শান্ত সামনে থাকা ইয়া বড় জ্যামের দিকে চেয়ে থেকে বলল, খাবো না। খেতে তো দিই নাই, মরিচ বেছে ফেলে দেন। আমি ঝাল খেতে পারি না। আমার এই পাশে অন্ধকার বলে মরিচ খুঁজে পাচ্ছি না। আপনার পাশে একটা বাসের থেকে আলো আসতেছে, সেই আলোয় দেখে দেখে মরিচ বেছে দেন। শান্ত শার্টের কয়েকটা বোতাম খুলে ঢিলা করে রাগটা সামলিয়ে আহানার দিকে চেয়ে বলল, আমি তোমার কি লাগি? মাইয়া। শান্তর রাগ এবার 10 তলা বিল্ডিং এর উপরে উঠে গেছে। বড় করে একটা শ্বাস নিয়ে বলল, আর শত্রু। আচ্ছা। শান্ত আহানার হাত থেকে ঝালমুড়ি নিয়ে মরিচ বাজতে লাগলো। কারের ভিতরে লাইট দেওয়ার সিস্টেম আছে, আর তা আহানাও জানে, শান্তও জানে। শান্ত আগে থেকে রেগে আছে, আরও রাগানোর জন্য আহানা ওকে কাজ দিল। শান্ত কারের লাইট অন না করে চুপচাপ বাসের আলোয় মরিচ বাজতেছে দেখে আহানা ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিল, কিন্তু তার ধারণার বাইরে শান্তর মেজাজ ঠিক কতটুকু বিগড়ে আছে। আহানা জানালা দিয়ে বাইরের একটা বিল্ডিংয়ের লাল নীল বাতি দেখতেছে। শান্ত গুনে গুনে 6 টুকরো মরিচ বাঁচল ঝালমুড়ি থেকে। তারপর মরিচের টুকরোগুলো ঝালমুড়ির উপরে সুন্দর মতন লেপে রাখলো, যাতে প্রথমবার নিলেই সব মরিচ উঠে আসে। শান্ত দাঁত কেলিয়ে আহানার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। আহানা দূরের বাতিগুলো দেখতে দেখতে বলল, হলো? এত সময় লাগেন কেন? হলো। আহানা শান্তর দিকে ফিরে ওর হাত থেকে ঝালমুড়ি নিয়ে চিমটি কেটে ঝালমুড়ি নিয়ে মুখে দিয়ে একবার চিবালো। তারপরে সে টের পেল এটার সব মরিচ পড়েছে। চোখ বড় করে ঝালমুড়ির দিকে না তাকিয়ে আহানা সোজা শান্তর দিকে তাকালো। শান্ত স্বাভাবিকভাবেই জ্যামের দিকে তাকাচ্ছে, আবার মাঝে মাঝে হাতের ঘড়ির দিকে তাকাচ্ছে। আহানা ওড়না দিয়ে নাক চোখ মুছতে মুছতে ঝালমুড়িটা জানালা দিয়ে ফেলে দিল রাগ করে। বাচ্চাদের মতো কেঁদেই যাচ্ছে সে। শান্ত হাসি থামিয়ে কারের ডেস্ক টেনে এক বোতল পানি নিয়ে এগিয়ে ধরলো আহানার দিকে। আহানা কাঁদতে কাঁদতে পানির বোতল নিয়ে পুরো হাফ লিটার পানি খেয়ে শেষ করে দিল। তারপর আবার নাক মুছতে লাগলো বসে বসে। এত মরিচ সে আগে কখনো খায়নি। আমার মন মেজাজ ভালো না থাকলে আমাকে ডিস্টার্ব করলে তোমার সাথে সবসময় এমনটাই হবে মিস আহানা ম্যাডাম। আহানা গাল ফুলিয়ে আরেক দিকে ফিরে বসে আছে আর মনে মনে ভাবছে, চিৎকার করে চিল্লাইতে মন চাচ্ছে, কিন্তু সেটা করা যাবে না। এখন কারের দুপাশেই যানবাহন, মানুষ ভাববে পাবনা থেকে পাগল রিলিজ করে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। এরে তো আমি বাসায় গিয়ে টাইট দিব। আমাকে মরিচ খাওয়ানো? তোকে আমি বোম্বাই মরিচ খাওয়াবো, মনে রাখিস। জ্যাম ছেড়ে দিয়েছে। শান্ত কার স্টার্ট দিতে দিতে বলল, আমার কিন্তু মরিচ ভালো লাগে। আহানা জানালা থেকে চোখ ফিরিয়ে শান্তর দিকে চেয়ে মনে মনে ভাবলো, মনেও এখন আর প্ল্যানের ব্যাপারে ডিসকাস করা যাবে না। বুঝলাম। ঠিক বুঝেছ। অন্য কিছু ট্রাই করতে পারে, যেমন আমি অনেক কিছুই খাই না। রিপার থেকে জেনে নিয়ে কাজে লেগে যেতে পারে। আহানা আবারও নাক মুছে বলল, আপনাকে আমি মাটিও খাওয়াবো, মাটির তলের পানিও খাওয়াবো, মনে রাখেন। জি আপু, মনে রাখবো। আহানা তাচ্ছিল্যের হাসি দিয়ে সামনে তাকালো। আপু তোর কনা, আমি তো তোর ক্রাইম পার্টনার লাগি। রাইট, আমার একমাত্র ক্রাইম পার্টনার, যে আমার বিরুদ্ধে কাজ করে সব সময়। বিশ্বাস করেন, আপনার মতো বস থাকলে আর শত্রুর প্রয়োজন হবে না। প্রয়োজন নেই তো, আমি তো সিরিয়াসলি তোমার শত্রু। আমি তো পারি না তোমাকে রতনের সাথে বিয়ে দিয়ে দিই। আর আমার তো ইচ্ছে করে আপনাকে কনার সাথে বিয়ে দিয়ে দিতে, বাট কনা আপু আপনাকে আমার মতন জ্বালাতে পারবে না বলে বিষয়টা মনোভাবটা শীতলক্ষা নদীতে ফলায় আসছে আমি। না হলে কবে শত্রুতার খাতিরে আপনার গলায় কনাপুকে ঝুলাই দিতাম আমি। এক্স্যাক্টলি, আমিও তোমাকে রতনের বউ বানাতাম। বাট কি জানো তো, রতন তোমার থেকে শারীরিক চাহিদা নেওয়া ছাড়া আর কিছুই চায় না। বাট আমি তো তোমাকে সকাল থেকে শুরু করে রাত শেষ হওয়া পর্যন্ত জ্বালাবো। যেটা বসতি সেই রতন পারবে না। 1 মিনিট, আপনাকে কে বিয়ে করবে? 2 মিনিট, তোমাকে কে বিয়ে করবে?
বাসায় আসতেই আহানা ডাইনিংয়ে বসে গেল খাওয়ার জন্য, আর অন্যদিকে তার নজরই নেই। শান্ত নিজের রুমে চলে গেছে। আহানা ভাত আর ডাল নিয়ে খাবার শেষ করে ফেলল। রিনা মাংসের বাটি আনতে আনতে সে খাওয়া শেষ করে উঠে চলেও গেছে। এত খিদা লেগেছিল যা বলার বাহিরে। শান্ত ফ্রেশ হয়ে একটা ছোট্ট পিয়ারের বোতল নিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে। এত দিনের ব্যস্ততার ভালো মতনও খাওয়াও হয় নাই। ঢক ঢক করে 2 চুমুক দিয়ে এদিকে ওদিকে একবার চেয়ে নিল। আহানা বা নিতু দেখে ফেললে বিপদ। ওদের কাউকে না দেখিয়ে শান্ত স্বাভাবিক নিঃশ্বাস ফেলে বিন ব্যাগে বসলো, পাটা বারান্দার গ্রিলে উঠিয়ে। লাউডি গান চালিয়ে চোখটা বন্ধ করে একটু চিল হতে চাইছে শান্ত। আহানা চাদর টেনে পাশের রুমে শুয়েছে একটু, কিন্তু তীব্র গানের আওয়াজে লাফ দিয়ে উঠে বসে এদিকে ওদিকে তাকিয়ে বুঝতে পারল গানের আওয়াজটা শান্তর রুম থেকে আসতেছে। বালিশ মাথায় দিয়ে আবারও শুয়ে পড়ল সে, কিন্তু না, আওয়াজ মনে হয় কমতেছেই না, বরং বাড়তেছে। এদিকে শান্তর মা বই পড়তেছেন, কোনো মানাও করতেছেন না তিনি। আর আহানার মা তো রিপার সাথে রান্নাঘরে কি যেন কাজ করছে। উফ, শয়তানটা আমাকে জ্বালায় খায় সবসময়। আহানা বিছানা থেকে নেমে ওড়না গায়ে জড়িয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। সোজা শান্তর রুমে এসে দেখল শান্ত বিন ব্যাগে আধো শোয়া অবস্থায় কি যেন খাচ্ছে। আহানা নক না করেই হনহনিয়ে ভিতরে ঢুকে গেল। বারান্দার কাছে এসেই থেমে গেল সে। শান্ত এটা কি খাচ্ছে ভালো করে দেখে আর গন্ধ শুকেই বুঝতে পারল এটা মদ। আহানা আর একটু এগিয়ে আসতেই শান্তর নজরে পড়ল সে। শান্ত কিছুটা ভয় পেয়ে বোতলটা লুকিয়ে ফেলল, তারপর হাত দিয়ে থুতনি আর মুখ মুছে উঠিয়ে দাঁড়িয়ে বলল, আপনি কি খাচ্ছিলেন ওটা? কারো রুমে ঢুকতে হলে নক করে ঢুকতে হয়, এইটুকু কমন সেন্স পর্যন্ত নেই তোমার? আগে ওটা বলুন, কি খাচ্ছিলেন? পাইনঅ্যাপেল জুস। শুনেছো? এবার বের হও আমার রুম থেকে। এখন তো মনে হচ্ছে রুম লক করে রাখতে হবে সব সময়। আপনি এত জোরে গান বাজাচ্ছেন কেন? আমি একটু ঘুমোতে চাইলাম, আর পারলাম না আপনার কারণে। আর আপনি কি না এখানে বসে মদ খাচ্ছিলেন? আমি আনারসের জুস চিনি না, তাই না? এখনই আন্টিকে বলে দিচ্ছি। আহানা সোজা বাইরের দিকে ছুটতেই শান্ত ওর হাত খিচে টান দিয়ে আবারও আগের জায়গায় নিয়ে আসলো। আপনাকে না বললাম আমাকে ছোবেন না? এই সবসময় তুমি এরকম করো কেন বলো তো? যখন আমি তোমাকে ধরি, আমি কি তোমাকে বিয়ে করবো নাকি? হাত ধরা নর্মাল ব্যাপার, তুমি সবসময় নেগেটিভলি নাও কেন? বাই দ্য ওয়ে, কি বলবো মাকে? বলবো আপনি লুকিয়ে লুকিয়ে মদ গাছে এসব খান। এটা জুস, ওকে? তাহলে দিন, আমি খেয়ে দেখবো। না। কেন? জুসেই যদি হয় তাহলে আমি খেলে সমস্যা কোথায়? সমস্যা আছে। আসলে আমি মুখ লাগিয়ে খেয়েছি, আমার থুতু ভিতরে চলে গেছে। তুমি এটা খাওয়া? ইয়া, জীবনেও খাবো না। আপনার মতো খচ্চরা দুটো দেখিনি আমি। হাত ছাড়ুন আবার। শান্ত মুচকি হেসে আহানার কোমরে হাত চেপে ওকে আবারও কাছে নিয়ে আসলো। কি ব্যাপার? আমি বুঝতে পারছি আপনি মদ খেয়েছেন, কেমন নেশাখোরদের মতো বিহেভ করছেন। ছাড়ুন আমাকে, তা না হলে আমি চিৎকার করব। না, সেটা কেমনে করব? এত জোরে গান বাজতেছে। হাত ছাড়ুন আবার। শান্ত দাঁত কেলিয়ে বলল, আমার মুখ লাগানো বোতলটা থেকে জুস খাবা? ইস, ছাড়ুন। জীবনেও খাবো না আমি। খবিস, ছাড়ুন। আহানা অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে এসে দরজা লাগালো। হাঁপাতে হাঁপাতে টেবিলের উপর থেকে পানি নিয়ে খেয়ে বিছানায় পা তুলে বসে পড়ল সে। শান্তর মতো ডেঞ্জারাস ছেলে আর দুটো দেখিনি। এক এক সময় এক এক রকম রূপ ধারণ করে লোকটা। কখনো গুন্ডা তো কখনো দাদাগিরি, আবার কখনো বলদা। শান্ত মদের বোতলটা শেষ করে লুকিয়ে ফেলে মাউথ ওয়াশ নিয়ে কুলি করতে চলে গেছে ওয়াশরুমে। আহানা লুকিয়ে এতক্ষণ শান্তর গতিবিধির উপর কড়া নজর রাখছিল। ওর নামে বিরাট বড় একটা বিচার সে শান্তি আন্টিকে দিবে, তাই তার জন্য প্রমাণ লাগবে। এরকম লুকিয়ে খাচ্ছিল, তার মানে নিশ্চয়ই আন্টি জানলে গেলাবে। বাবু, তোমাকে আমি গ্যালানি খাওয়াবো। তোমার একটা মাত্র শত্রু আমি। আহানা পা টিপে টিপে শান্তর রুমে ঢুকলো। শান্ত এখন ওয়াশরুমে। আহানা পুরো রুমে তন্ন তন্ন করে খুঁজেও একটা বোতল পেল না। কোন সিন্ধুকে লুকিয়েছে? পচু পাইছি। না না না, ধুর। আহা, আচ্ছা, গন্ধ শুকে তো খোঁজা যায়। আহানা ফ্লোরে শুয়ে শুয়ে গন্ধটা ধরে ধরে বোতল পর্যন্ত পৌঁছে গেল।
একেবারে আলমারির উপরে রেখেছে। এত বড় আলমারি, আমি তো নাগাল পাবো না। কি করব এখন? এদিকে শয়তানটার বের হওয়ার সময় হয়ে গেছে। আমি বরং গভীর রাতে আসবো, এখন যাই। আহানা পালালো সেখান থেকে। রাত 1টা বাজে 8 মিনিট। আহানা কোমরে ওড়না বেঁধে তার রুম থেকে বেরিয়েছে। মা গভীর নিদ্রায়, নীতিও ঘুমাচ্ছে, শান্তি আন্টিও ঘুমাচ্ছেন তার রুমে। রাস্তা ফাঁকা, মানে করিডোর ফাঁকা। আহানা এবার শান্তর রুমের কাছে এসে আল্লাহর নাম নিয়ে দরজায় টোকা দিল, কারণ শান্ত বেশিরভাগ সময় দরজা আটকে রাখে। তো ভাগ্যবশত দরজাটা খোলাই আছে। আহানা তো আল্লাহকে থ্যাংক ইউ দিয়ে ভিতরে ঢুকলো। মাটির তলের গুহাওকেও হার মানাবে এই রুমের অন্ধকারের পরিমাণ। গায়ে কিছুক্ষণ বাদেই ঠান্ডা হাওয়া এসে লাগতেছে, এসির হাওয়া। এই হাওয়া গায়ে এমন কাটা দেয়, মনে হয় এই বুঝি ধরা পড়ে গেলাম। শীতের পরিমাণ বেড়ে গেছে। ও মা গো! আহানা অন্ধকারে কিছুই দেখছে না। আসলে সে ঠিক কোন দিকে যাচ্ছে এখন? একটু বাতির আলো ও নেই, এমন জানলে টর্চ নিয়ে আসতো সাথে করে। নিচে বসে ফ্লোর ধরে ধরে সে আলমারির দিকে না গিয়ে সোজা বেডের দিকে গেল। অন্ধকারে বেড ধরে বুঝলো এটা বেড, তাই ওদিকে ঘুরে যেতে নিতেই ধমধম করে একটা হাত এসে আহানার ঘাড়ের ওপর পড়ল। শান্ত ঘুমের ঘোরে হাত নাড়াতেই সেটা আহানার গায়ে গিয়ে পড়েছে। আহানা তো ভয়ে মনে হয় মরেই যাবে। ভাবছে শান্ত বুঝে জেগে গেছে, কিন্তু না, জাগেনি। শান্তির একটা নিঃশ্বাস ফেলে সে কিছুদূর এগোতে নিলেও পারল না, কারণ শান্ত আহানার ঘাড়ের উপরের জামার হাতটা মুঠো করে ধরে রেখেছে। আহানা এবার কি করবে? ঘুমের ঘরে শান্ত এত শক্ত করে আহানার জামা ধরেছে, মনে হয় চোর ধরেছে। আহানা কাঁপা কাঁপা হাতটা উপরে উঠিয়ে শান্তর হাতটা ধরলো, তারপর আস্তে আস্তে সেটা ঘাড় থেকে সরালো। তারপর কপালের ঘাম মুছে আবারও একটু এগোতেই কেউ একজন ওর গলার সামনে দিয়ে হাত নিয়ে চেপে ধরে পিছন দিকে এক টান দিয়ে নিয়ে গেল। আহানা চিৎকার করা ধরতেই শান্ত তার আরেক হাত দিয়ে আহানার মুখও চেপে ধরল। আহানা চুপ হতেই ল্যাপশেটটা অন করলো সে। আহানা ভয়ে কাঁপতে কাঁপতে সামনে আয়নার দিকে তাকালো। আয়নায় স্পষ্ট শান্তকে দেখতে পাচ্ছে সে। শান্ত জেগে গিয়ে আহানাকে ভালো করে ধরেছে, যাকে বলে হাতে নাতে ধরা। আহানা কাঁপতে কাঁপতে বলল, এই আসলে ঘুমের ঘোরে হাঁটতে হাঁটতে এদিকে আসলাম, এই আর কি, অন্য কিছু না, সত্যি। শান্ত আহানাকে ঘুরিয়ে নিজের দিকে ফিরালো। আহানা এত এত ভয় পেয়েছে, মনে হয় এক্ষুনি কেঁদে দিবে। শান্ত সবেমাত্র ঘুমিয়েছিল, আর আহানা কিনা এই কাণ্ড করলো। তুমি ঘুমের ঘরে হাঁটছিলে? সত্যি। তাহলে ওড়নাটা এমন করে বেঁধেছো কেন? মনে হচ্ছে কোনো যুদ্ধে যাচ্ছ। এই আমি স্বপ্নে দেখেছিলাম যে আমি বাহুবলীর যুদ্ধে আছি, তাই বাঁধলাম মনে হয়। আচ্ছা, তো হামাগুড়ি দিয়ে আমার বিছানার পাশ দিয়ে কই যাচ্ছিলে, আর আমার হাতই বা ধরলে কেন? আরে আপনি আমার ঘাড়ের উপর জামা টেনে ধরেছিলেন, ওদিকে যেতে আমার সমস্যা হচ্ছিল তাই। আচ্ছা তাই, ওইদিকে যেতে প্রবলেম হচ্ছিল বুঝি? তা কি করে বুঝলে? তুমি তো ঘুমের ঘরে ছিলে, তাই না? না মানে হাত ছাড়ুন, আমি যাই ঘুমোতে। না না, তা তো হচ্ছে না। চোরের মতো আমার রুমে তুমি এত রাতে কি করতে এসেছিলে? তার সম্পূর্ণ তথ্য তো আমাকে বের করতেই হবে। বললাম তো ঘুমের ঘরে আসছিলাম। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। কি কুবুদ্ধি নিয়ে এসেছো বলো, নাহলে আজ রাতে তোমাকে আমার রুমেই কাটাতে হবে। শান্ত আহানার হাত ছেড়ে নিজের রুমের দরজা লক করে আসলো। তারপর দেয়ালে হেলান দিয়ে বলল, বলো। আহানা টেবিলের উপর থেকে পানি নিয়ে খেয়ে ধপ করে বিছানায় বসে গেল। ওড়না দিয়ে গলায় আর কপালের ঘাম মুছে বলল, আমি সত্যিই ঘুমের ঘরে আসছিলাম। শান্ত এক ধমক দিয়ে বলল, চুপ, অনেক মিথ্যা হয়েছে। তোমার যে ঘুমের ঘরে হাঁটার রোগ নেই তা আমার জানা আছে। খালি খালি মিছা বলে লাভ নেই, বুঝতে পেরেছো? আহানা অনেক ভাবলো, এখন সত্যি বললেও শান্ত ওকে কাঁচা গিলে খাবে। তাই ভালো মেয়ের মতন বিছানায় শুয়ে চাদর টেনে মুখ ঢাকলো সে। আরে আরে আরে, এসব কি? তোমাকে আমার বিছানায় শুতে বলেছি আমি? হ্যাঁ, ওঠো। ঘুম পাচ্ছে, ঘুমোতে দেন। শাক দিয়ে মাঝে থাকার চেষ্টা করছো তুমি, সেটা তো হবে না। ওঠো। শান্ত আহানাকে জোর করে ধরে বসিয়ে দিল। আহানা এবার কি করবে সেটাই ভাবতেছে শান্তর মুখের দিকে তাকিয়ে। ঠিক আছে, যাও নিজের রুমে যাও।
তাও আমার রুমে ঘুমাবা না। যাও। আহানার সাথে সাথে বিছানা থেকে নেমে এক দৌড় দিল। উফ, এক বাঁচা বাঁচলাম আমি, আর এ ভুল হবে না।